Saikat Mukherjee, introduce yourself. হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। Sir, I am Soikat Mukherjee. I am from Hooghly, Uttarpara. I have completed my graduation in the year of 2017. Now I am working as an IDO in Naxalbari Development Block in Darjeeling district. কিসের গ্রাজুয়েশন তুমি? স্যার আমি আইডিও হিসেবে নকশালবাড়ি ডেভেলপমেন্ট ব্লকে আছি। গ্রাজুয়েশন কিসে? গ্র্যাজুয়েশন আমি স্যার অ্যাকচুয়ালি আমি বিডিএস গ্র্যাজুয়েশন করেছি, মানে ডেন্টালে গ্র্যাজুয়েশন করেছি। ডেন্টাল, আচ্ছা। তো ডেন্টাল করে যে লাইনে কেন তোমার ডক্টরের নেই? স্যার আমি গ্র্যাজুয়েশন পাস করার পর থেকে আমি কোনো রিক্রুটমেন্ট পাইনি সেই সময়। তার পরবর্তীকালে আমি সিভিল সার্ভিসের প্রতি আগ্রহী হই। তো তখন থেকেই আমি ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি। বিডিএস কোথা থেকে করেছো গো? আর আহমেদ? হ্যাঁ, ডক্টর রফি আহমেদ ডেন্টাল কলেজ থেকে, কলকাতা। রফি আহমেদ কে ছিলেন? ডক্টর রফি আহমেদ একজন কিজুয়াই ছিলেন। তিনি আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন। আর আমাদের এই ডক্টর রফি আহমেদ একজন প্রফেশনাল ফিজিশিয়ান ছিলেন। তিনি এই কলেজকে এস্টাবলিশ করেন। দুজন আলাদা সম্পূর্ণ। তো এই যে ডক্টর রফি আহমেদ যার নামাঙ্কিত এই তোমাদের কলেজ, তিনার কি কৃতিত্ব? উনি সাউথ ইস্ট এশিয়ার প্রথম ডেন্টাল কলেজ স্থাপন করেন 1920 সালে। ইনি স্পেশালাইজড মানে ডেন্টিস্ট্রিটাকে একটা স্পেশালাইজড মেডিকেল প্র্যাকটিস হিসেবে শুরু করেছিলেন পরবর্তীকালে এটাকে। আর ইনি সর্বপ্রথম সাউথ ইস্ট এশিয়ার প্রথম ডেন্টাল কলেজ এবং সবথেকে প্রাচীন ডেন্টাল কলেজ এটাই। আচ্ছা, আর রফি আহমেদ কিদয় তিনি কি মন্ত্রী ছিলেন? স্যার আমার যতদূর মনে পড়ছে ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন উনি। তিনি কি ওই ইন্টারিম গভর্নমেন্ট যেটা হয়েছিল সেটার মিনিস্টার ছিলেন কি? হ্যাঁ স্যার, উনি ওখানেও ছিলেন, ইন্ডাস্ট্রিতে সম্ভবত ছিলেন। আমার এই মুহূর্তে মনে পড়ছে না প্রপারলি। দেখে নিল। হ্যাঁ আচ্ছা, তোমার হুগলিতে বাড়ি? হ্যাঁ স্যার। হুগলিতে অনেকগুলো ঔপনিবেশিক স্থান ছিল, তুমি একে একে বলো কোনটা কার উপনিবেশ ছিল আর প্রত্যেকটা জায়গার নাম বলো। ওকে স্যার। স্যার শ্রীরামপুরে প্রথমে ড্যানিশ কলোনি ছিল, পরবর্তীকালে ওটা ইংরেজদের হস্তান্তর হয়, ইংরেজরা ওখানে স্থাপন করে। চন্দননগরে স্যার ওদিকে তাকিয়ে কথা বলছো কেন? ওদিকে তাকিয়ে কথা বলছো কি ব্যাপার? তুমি ওইদিকে তাকাচ্ছ কি ব্যাপার? ও আচ্ছা, না স্যার এইদিকে আমি ওই লিখছিলাম কোয়েশ্চেন গুলো একটু, ওই আর কি আপনার। তুমি এটা রেকর্ডিং পেয়ে যাবে, এটা রেকর্ডিং পেয়ে যাবে। আচ্ছা স্যার, ওকে স্যার। তুমি বলো। স্যার ড্যানিশ কলোনি ছিল শ্রীরামপুরে, পরবর্তীকালে ওটা ইংরেজদের কলোনিতে স্থানান্তরিত হয় মিডিল অফ দ্য 19th সেঞ্চুরিতে। তারপর চন্দননগরে স্যার ফরাসি কলোনি ছিল। তারপরে স্যার পর্তুগিজ কলোনি ছিল ব্যান্ডেলে, এবং চুঁচুড়াতে স্যার চুঁচুড়াতে প্রথম দিকে ডাচ কলোনি ছিল স্যার, পরবর্তীকালে ওটাও ইংরেজদের হস্তান্তরে চলে যায়। আপাতত সে এইটুকুই মনে পড়ছে। আচ্ছা আচ্ছা, উত্তরপাড়াতে একটা ফেমাস জায়গা ছিল না, কি কিসের জন্য ফেমাস ছিল? স্যার উত্তরপাড়াতে জয়কৃষ্ণ লাইব্রেরি আছে, জমিদার জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের তৈরি সবার প্রথম পাবলিক পাঠাগার, প্রথম স্থাপন করা পাবলিক পাঠাগার ওটাই ছিল ওখানে। ইন্ডাস্ট্রি আছে? হ্যাঁ স্যার, ইন্ডাস্ট্রি কিছু আছে, শিল্প কিছু আছে? হ্যাঁ স্যার, শিল্প আছে এখানে। পাট শিল্প তো অনেক প্রাচীন শিল্প এখানকার। পাট শিল্পের মূল সমস্যা কি? স্যার এই মুহূর্তে পাট শিল্পের সমস্যা হচ্ছে স্যার এর
একটা সমস্যা হচ্ছে স্যার, প্রথম যে পাট সিল্ক তার কোয়ালিটি বাংলাদেশের তুলনায় অনেকটাই খারাপ হওয়ায় এইখানে একটা কম্পিটিশন চলে আসে এবং তার ফলে আমাদের মার্কেট ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে স্যার, এর পরবর্তী ইনফ্রাস্ট্রাকচার, প্রপার ইনফ্রাস্ট্রাকচারের মানে অবর্তমানে আমাদের পাট শিল্পের অবনতি হচ্ছে দিনকে দিন। প্রপারলি পাট শিল্পটাকে আমরা ব্যবহার করে উঠতে পারছি না এখনো। আর দ্বিতীয়ত হচ্ছে সারাক্ষণ লকডাউন বা শাটডাউন এই ধরনের জিনিসপত্র লেগেই আছে কারখানাতে, ফলে কারখানাগুলো। কটা জুট মিল আছে এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে? স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না কটা। প্রথম জুট মিল কোথায় কোথায় স্থাপন হয়? স্যার রিসরাতে প্রথম জুট মিল স্থাপন করা হয়েছিল। কবে? 1855 সালে। কয়েকটা হ্যাঁ। জুট মিলের নাম বলতে পারবে এখন আছে? স্যার শ্রীরামপুর জুট মিল আছে, রিসরা জুট মিল আছে। আমার এই মুহূর্তে আর নাম মনে পড়ছে না খুব একটা স্যার। তুমি তো জায়গার নামে নামগুলো বলে দিলে, এমনি নাম বলো, কিছু নাম বলো। না স্যার এই মুহূর্তে মনে পড়ছে তুমি না। যে বললে জুট মিলে ওই যে শাটডাউন সমস্যা, তো সেরকম যখন প্রচুর আন্দোলন হয়েছিল, এটা কবে হয়েছিল, কখন হয়েছিল বেশি আন্দোলন? স্যার আমি টাইম পিরিয়ডটা বলতে পারি স্যার, ওই 2005 থেকে 15-র মধ্যে সবকটা মোটামুটি শাটডাউন হয়েছিল। 2010-এর দিকে কিছু হয়েছিল। তাহলে সমাধান কি গো? জুট শিল্পটাকে কি তাহলে বন্ধ করে দিতে হবে? যে প্লাস্টিক তো এখন অ্যাভেলেবল কম দামে পাওয়া যাচ্ছে। না স্যার, এটা একটা খুব রিনিউয়েবল এবং আমাদের ইকো ফ্রেন্ডলি একটা সোর্স হতে পারে আমাদের ক্যারেজ ব্যাগের। এটাকে আমরা যদি ভালোভাবে ইউটিলাইজ করতে পারি ভবিষ্যতে, কারণ এটা বায়োডিগ্রেডেবল, আনলাইক পলিথিনের মতো এটা নন বায়োডিগ্রেডেবল নয়। তো এটাকে আমরা যদি মানে আরো বেশি অ্যাডভান্স করে পরবর্তীকালে ক্যারেজ প্যাকিংয়ে ব্যবহার করি, তাহলে এটা ডেভেলপ করার সম্ভাবনা আছে। কিন্তু তার জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, লজিস্টিক সাপোর্ট উন্নত করতে হবে আরো আগামী দিনে। আচ্ছা আচ্ছা, শিম্পাঞ্জির দাঁত আর মানুষের দাঁত কি ডিফারেন্স আছে বলবো? স্যার মানুষের দাঁতে আমরা ক্যানাইন দেখতে পাবো, হ্যাঁ। শিম্পাঞ্জির দাঁতে ক্যানাইন নেই। ওরা তো মেনলি ভেজিটেরিয়ান, ফলে ওরা মানে কোনো কিছু পিষে খেতে সাহায্য করে। আমাদের ক্ষেত্রে ক্যানাইনের উপস্থিতি দেখতে পাওয়া যায়। আচ্ছা, এটুকুই মনে পড়ছে। নাম্বার অফ টিথ আলাদা সম্ভবত। আচ্ছা তুমি বলো, মানুষের এই যে দাঁতের যে বিবর্তন, তার সঙ্গে সঙ্গে মানুষের যে বিবর্তন, তার কি সম্পর্ক একটু বুঝে বল। স্যার দাঁতের বিবর্তন মানুষের খাদ্যের অভ্যেসের সাথে সম্পর্কযুক্ত। মানুষ আগে যেভাবে খাবার খেত, তার জন্য মানুষের নাম্বার অফ ক্যানাইন্স বেশি ছিল। পরবর্তীকালে মোলারের সংখ্যা বেশি হয়েছে। এখন আমরা এখন দুটোই বিয়ার করি, হ্যাঁ। মানে মাংসাশী এবং কার্নিভোরাস, একাধারে হার্বিভোরাস, দুরকম কোয়ালিটি আছে আমাদের মধ্যে খাবারের। সেই জন্য আমাদের টুথও সেরকমই আছে, ক্যানাইনও আছে, মোলারও আছে, আবার ইনসাইজারও আছে। ফর্মুলাটা কি এখন জানো? স্যার ফর্মুলা হচ্ছে স্যার, দাঁতের ফর্মুলাটা? হ্যাঁ স্যার, 2123 এটাই ফর্মুলা স্যার। 2 হচ্ছে ইনসাইজার, 1 ক্যানাইন, প্রিমোলার 2 and 3 মোলার। তাহলে কটা হলো? 2123 স্যার, টোটাল 8 in 1 quadrant, 4×32। আচ্ছা তুমি বলো, এই দাঁতের যে এগুলো হয়, ওই পুটিং বলে, তারপরে তো এগুলোতে যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করা হয়, তো সেগুলো কি সত্যি স্বাস্থ্যের পক্ষে ভালো? সেগুলো তো আমরা কোনো কিছু খাচ্ছি, তার মাধ্যমে তো সেটা একটু হলেও তো যাচ্ছে আমাদের দেহের ভিতরে, তাই না?
হ্যাঁ স্যার, এখনো অবধি রিসার্চে এটার আমাদের হেলথ পারমিটেবল রেঞ্জের মধ্যেই আছে। এমন হ্যাঁ, এবার স্যার সেই পারমিটেবল রেঞ্জ ক্রস করলে সেটা আমাদের শরীরে ক্ষতি করতে পারে, তবে আমরা যে মেটেরিয়াল ব্যবহার করি সেটা পারমিটেবল রেঞ্জের মধ্যে এবং সরকারি অনুমোদন দিয়ে ব্যবহার করা হয়। যেমন মার্কারির একটা লেভেল আছে আমাদের ক্ষেত্রে, কিন্তু সেই লেভেলের ওপরে সে পয়জনাস, কিন্তু তার নিচে নয়, তার নিচে সে একটা ইনার্ট মেটেরিয়ালের মতোই কাজ করে। আমাদের দাঁতে যে ফিলিং মেটেরিয়াল দেওয়া হয় সেটা অলমোস্ট কেন 100% ইনার্ট মেটেরিয়ালই বলতে পারেন, কারণ এর এখনো অবধি কোনো ড্রব্যাক পাওয়া যায়নি। একজন একজন সাধারণ গরিব মানুষ যদি তার দাঁতটাকে সুস্থ রাখতে চায়, বেশি বয়স অবধি, তাহলে সে কি কি পদ্ধতি অবলম্বন করবে? মানে এমনি যারা শহরে অভিজাত মানুষ আছে তারা তো নানা রকমের সব ব্যবহার করে প্রসাধনী। তো সেখানে একজন গরিব মানুষ সে কি কি ইউজ করবে, ব্যবহার করবে, কি কি পদ্ধতি অবলম্বন করবে? স্যার প্রত্যেকবার খাবার পরে সে যেন ভালো করে মুখ ধোয়, এটা 1 নম্বর স্যার। গরম জলে নুন দিয়ে কুলি করাটা এটা খুব ভালো হ্যাবিট, এটা যে কোনো মানুষের পক্ষে, আর এটা অ্যাফোর্ডেবলও। আর দিনে যদি সম্ভব হয় 2বার করে ব্রাশ করা যেতে পারে, তাহলেও মুখ ভালো থাকবে। আহ, গরম জলে নুন দিয়ে কুলি করলে মুখের স্বাস্থ্য খুব ভালো থাকবে, কারণ মাড়িতে রক্ত চলাচল ভালো হবে এবং এটা পরবর্তীকালে দাঁতটাকে ভালো রাখবে। দাঁতের সঙ্গে কি এই যে মাড়ি বা দাঁত বলছো, তো তার সঙ্গে কানের কি সম্পর্ক? স্যার এখান দিয়ে ফেসিয়াল নার্ভ পাস করেছে কানের পাশ থেকে সম্পূর্ণ মুখের মধ্যে। তো ইউজুয়ালি আমরা দেখতে পাই যে কানের কোনো ইনফেকশনে, ঠিক আছে, সেটা মুখও ইনভলভ হয় সেখানে। যদি যেমন প্যারোটিড গ্ল্যান্ডের যদি ইনফ্লামেশন হয়, ঠিক আছে, সেই ধরনের কেসে, কিংবা ফেসিয়াল পলসির ক্ষেত্রে একই নার্ভ দুটোকে সাপ্লাই করছে, তো সেই জন্য এফেক্ট হয়। তোমার সঙ্গে আমি দাঁতের বিবর্তনটা শুনলাম, চোয়ালের বা চিবুকের বিবর্তন কিরকম হয়েছিল মানুষের স্যার বিবর্তন? হ্যাঁ স্যার, চোয়ালের বিবর্তন হয়েছে স্যার। আমরা আগে অনেক প্রোট্রুগন্যাথাক ছিলাম, মানে চোয়ালটা অনেকটা বাইরে ছিল, তারপরে সেটা আস্তে আস্তে মুখের ভেতরে প্রবেশ করেছে। তো এখন আমরা রেট্রোগন্যাথাক হয়েছি প্রোট্রুগন্যাথাক থেকে, সময়ের সাথে সাথে তোমার অপশন বিবর্তনের কি? সাথে সাথে। আমার অপশন আছে ফিজিওলজি, শারীরবিদ্যা। ফিজিয়াল। হোয়াট ইজ বিএমআই? স্যার বডি মাস ইন্ডেক্স হলো আমাদের শরীরের ওজনের সাথে আমাদের হাইটের একটা কম্পারিজন তালিকা, যেটা ডিনোট করে একটা স্বাভাবিক সুস্থ মানুষের ওবেসিটি বেশি না কম সেটা ডিনোট করে, তার স্থূলকায় কিনা সেটাও জানায়। তো কত হলে আমরা স্থূলকায় হিসাবে মনে করব? কত বেশি হলে বিএমআই? স্যার আমার এখন প্রপার মনে পড়ছে না, এটা 22 থেকে 23-এর মধ্যে যতদূর মনে পড়ছে আমার। তার বেশি হলে সেটা ওবেসিটির মধ্যে পড়ে। হোয়াট ইজ বিএমআর? আচ্ছা, ওটা বেসিক মেটাবলিক রেট। প্রতিনিয়ত আমাদের বডি থেকে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়ে বেরিয়ে যাচ্ছে সেটাকে বডি মাস, সেটাকে বলা হয় বডি বেসিক মেটাবলিক রেট। এটা আমাদের মেটাবলিজমের ফলে যে তাপটা উৎপন্ন হচ্ছে এটা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে প্রতি, মানে কোনো এটাকে কোনো মেজার কাজ করে। না করলে, কোনো যদি হ্যাঁ, কিছু কাজ না করা হয়, এমনি যদি বসে থাকা হয়, বসে তাহলে থাকা হয়। আমাদের যে শরীরের যে গঠন আছে, শরীরের যে নানা রকমের অঙ্গ আছে তাদের কার্যক্রমের জন্য আচ্ছা, যেটা। যে ন্যূনতম তাপ বেরোয় সেটা। আচ্ছা, হোয়াট ইজ মাইক্রোনিউট্রিয়েন্ট এন্ড হোয়াট ইজ ম্যাক্রোনিউট্রিয়েন্ট? স্যার মাইক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে সেই ধরনের নিউট্রিয়েন্টসগুলো যেটা আমাদের শরীরে অল্প মাত্রায় প্রয়োজন আমাদের দৈনন্দিন চাহিদার হিসেবে এবং আমাদের দৈনন্দিন কার্যকারিতা বজায় রাখার জন্য। আর ম্যাক্রোনিউট্রিয়েন্টস হচ্ছে সেগুলো যেগুলো আমাদের শরীরে বেশি মাত্রায় প্রয়োজন শরীরের বেসিক কার্যকারিতা বজায় রাখার জন্য। যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে সালফার, হাইড্রোজেন, তারপরে ফসফরাস, এগুলো হচ্ছে ম্যাক্রোর মধ্যে পড়ে। আর মাইক্রোর মধ্যে পড়ে যেমন ম্যাঙ্গানিজ, যেমন কপার, এই ধরনের এলিমেন্টগুলো। আচ্ছা আচ্ছা, তুমি তো আইপিও হ্যাঁ স্যার। নকশালবাড়ি, হ্যাঁ স্যার। নকশালবাড়ি কিসের জন্য বিখ্যাত হলো?
নকশালবাড়িতে স্যার লেফট উইং এক্সট্রিমিজম প্রথম শুরু হয়েছিল বলা যায় আমাদের দেশের 1967 সালে। নকশালয়েড মুভমেন্ট শুরু স্যার এখানে চারু মজুমদার ছিলেন নেতা, সাথে ছিলেন কানু সান্যাল ছিলেন, হ্যাঁ এরকম বেশ কিছু ব্যক্তি এখানে যুক্ত ছিলেন এই মুভমেন্টের সাথে। এটা স্যার মেনলি জমির ওনারশিপ ভিত্তিক ছিল, মানে এর স্লোগান ছিল লাঙ্গল যার জমিদার, জমিদারদের বিরুদ্ধেই প্রথম এই আন্দোলনটা গড়ে উঠেছিল অ্যাকচুয়ালি প্রথমে। তো এটা কি সফল হয়েছে এই আন্দোলন, না আরো বেশি ভায়োলেন্ট হয়ে গেছে? পরবর্তীকালে স্যার এই আন্দোলন তার মানে মূল গতিস্রোত হারিয়ে ফেলেছিল এবং এটা ভায়োলেন্ট হয়ে গেছিল। এখন আপাতত আমাদের রাজ্যে তো এটা কন্ট্রোলডই আছে। এটা নকশালিজম আর মাওয়িজম, মানে মাওবাদী বলি আর নকশাল, এই দুটো কি আলাদা না? স্যার মাও জেদংয়ের নীতিধারার উপর বেস করে মাওবাদ শুরু হয়েছিল, তো অ্যাকচুয়ালি স্যার এটা আমার জানা নেই। কিন্তু একজন অশিক্ষিত গ্রামের একটা অশিক্ষিত মানুষকে গিয়ে জিজ্ঞেস করলে তো দুটো একই বল। তো মানে তাদেরকে এটা আমার জানা নেই এ ব্যাপারে, কারণ মাওবাদের থিওরিটা, হ্যাঁ স্যার আমাদের রাজ্যের মাওবাদী অ্যাক্টিভিটি ওল্ডেস্ট ওটাই ধরা হয়, ওটাও মাওবাদী অ্যাক্টিভিটির মধ্যেই ধরা হয় নক্সালিজমকে। আচ্ছা, জমিদার কোটা কবে অ্যাবলিশ হয়? স্যার এই মুহূর্তে মনে পড়ছে না আমার। 1950 থেকে 60-এর মধ্যে অ্যাবলিশ হয়। তো এত অ্যাবলিশের পরেও যে এক দশক পরে আবার আন্দোলন কেন করতে হয়েছে? স্যার এটা আমার জানা নেই স্যার। স্বাধীনতার আগেও তো এরকম আন্দোলন হয়েছিল জমি নিয়ে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তেভাগা মুভমেন্ট। হ্যাঁ স্যার। তো এটা কি করে তেভাগা হয়? স্যার তেভাগা হয়েছিল খুব সম্ভবত 46 সালে। আর এখানেও স্যার জমির একটা ভাগ দিতে চাষিরা অস্বীকার করে, মানে এটা তিন ভাগের এক ভাগ দিতে হতো চাষিদের। ডিটেইলসে তোমাকে একটু দেখতে হবে, হ্যাঁ ওই জন্য তবে তোমার আরো ডিটেইলসে দেখতে হবে মেন মূল নেতা কে ছিল, কোথায় কোথায় ছড়িয়ে পড়েছিল তেভাগা মুভমেন্টটা নর্থ বেঙ্গলে, আর এদিকে সাউথ বেঙ্গলের মেদিনীপুর। হ্যাঁ, তো এটা তোমাকে জানতে হবে। তো এই এরকমই জমি নিয়ে আরো আন্দোলন একবার হয়েছিল, ভোদান মুভমেন্ট। ওটাকে চালু করেছিল ভোদান মুভমেন্ট। স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। ভোদান স্বাধীনতার পরে পড়েছি, হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আচার্য বিনোবা ভাবের নাম শুনেছো? হ্যাঁ, আচার্য বিনোবা ভাবে, হ্যাঁ স্যার। আচার্য বিনোবা ভাবের সম্পর্কে একটু জানতে হবে। ওকে, তো নকশালবাড়ি তাহলে এটা আলাদা ব্লক, তাই তো? এটা দার্জিলিং এর? হ্যাঁ, এটা দার্জিলিং এর, হ্যাঁ দার্জিলিং এর ব্লক, দার্জিলিং এর প্লেনের ব্লক না, এটা প্লেনের ব্লক, মানে এটা শিলিগুড়ি মহকুমা পরিষদের আন্ডারে। এটা হচ্ছে সমতলের যে 4টে ব্লক আছে তার মধ্যে স্যার একটি। আচ্ছা, এটা জিটিএর আন্ডারে না? এটা জিটিএর কি কাজ তো? জিটিএর কি কি কাজ নাচতে হয়েছে জিটিএর উপর? স্যার জিটিএ পাহাড়ি হিলি রিজিয়নের দার্জিলিং কার্শিয়াং এর অ্যাডমিনিস্ট্রেশন জিটিএর আন্ডারে আছে 2012 সালের পর থেকে। আগে এটা ডিএমজিসির আন্ডারে ছিল, পরবর্তীকালে এটা গোর্খা কাউন্সিলের আন্ডারে ছিল, তারপর এটা জিটিএর আন্ডারে এসছে। এর অ্যাডমিনিস্ট্রেশনটা পুরোটাই জিটিএ দেখে, এখানে কোনো সমিতি নেই। হ্যাঁ স্যার, পুরোটাই জিটিএ দেখে? সব সাবজেক্টে জিটিএ দেখে? না স্যার, সব সাবজেক্ট নয়, অ্যাডমিনিস্ট্রেশনটা মূলত জিটিএর আন্ডারে আছে এখানে।
তোমার নকশালবাড়ি ব্লকে কি কি মেন সমস্যা বলো তো? স্যার, নকশালবাড়ি ব্লকের লিটারেসি এটা এখানকার একটা সমস্যা। এখানে লজিস্টিক্স একটা বড় সমস্যা। আর আহ, আহ, এখানে এমপ্লয়মেন্ট অবশ্যই একটা বড় সমস্যা স্যার, আনএমপ্লয়মেন্টের। হেলথ, এডুকেশন তো বললেন লিটারেসি। হ্যাঁ, এডুকেশন, লজিস্টিক্সের সমস্যা আছে এখানে। আর স্যার হেলথের কোনো প্রবলেম নেই? হ্যাঁ স্যার। হেলথ, হেলথের কোনো প্রবলেম নেই? হ্যাঁ, না স্যার, প্রবলেম তো সব কিছুরই আছে এখানে, কিন্তু মেজর যদি বলেন তাহলে এই তিনটে আমি মেজর প্রবলেম বলবো এখানকার। তুমি তো বেশ কয়েক বছর আছো, 3-4 বছর আছো, তাই তো? আমি স্যার মোর দ্যান 4 ইয়ার্স আছি এখানে। হম। আইডিয়া তো 18 বা 19-এ হয়েছিল। তো হ্যাঁ স্যার, 19 সালে। এখানে কি কি তোমাকে কাজ করতে হয়? স্যার আমি আমার ডিপার্টমেন্টাল সমস্ত কাজ করি। এছাড়াও বিডিও অফিসের যা যাবতীয় কাজ তার মধ্যেও ইনভলভ থাকি বিভিন্ন রকমের। যেমন যখন যে কাজটা চলছে, এখন যেমন স্যার এসআইআর এর কাজ চলছে, আবাসের কাজ চলছে, এগুলোতে আমি আচ্ছা, ইনভলভ তুমি আছি। তো বিডিও অফিসের একজন করুন। তো এসআইআর আর এসআরইআর এ দুটোর মধ্যে কি ডিফারেন্স গো? এসআরইআর তো আমাদের বছরে 3-4 বার হয়, 4 বার। 3-4 বার করে হয়, হ্যাঁ স্যার। তো 4 বার এখানে করে স্যার এসআরইআর আর এসআইআর কি ডিফারেন্স? স্যার এসআরইআর এ তো নাম ডিলিট করা যায় না, মানে এলিমিনেশনের অপশন থাকে না সরাসরি, মানে ডেথ কেস ছাড়া। হ্যাঁ, কিন্তু এখানে এসআইআর এ সেই এলিমিনেশনের অপশন আছে। কারেকশনের জন্য মেনলি এসআইআর করা হচ্ছে সেই ভোটার লিস্টে। এসআইআর লাস্ট কবে হয়েছিল? স্যার যতদূর মনে পড়ছে 2002 সালে লাস্ট হয়েছিল। এটা কোন রুলস অনুযায়ী হচ্ছে? স্যার 324-এ ইলেকশন কমিশনের কোন রুল নেই? রুল বা অ্যাক্ট কিছু আছে? ওটা তো 324-এ বলে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আন্ডারে। না স্যার, সিটিজেনশিপ আমার জানা অ্যামেন্ডমেন্ট নেই এটা। অ্যাক্ট। না স্যার, এটা জানা নেই আমার। আচ্ছা, তুমি বলো, তুমি তো 324 আর্টিকেলের কথা বললে, 326-এ কি বলা আছে গো? স্যার অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজির কথা বলা আছে ওখানে। তো এই যে আমাদের ভোটিং রাইটটা কি তাহলে লিগ্যাল রাইট না হ্যাঁ কনস্টিটিউশনাল রাইট? স্যার, এটা লিগাল রাইট। লিগ্যাল না কনস্টিটিউশনাল? লিগাল রাইট স্যার, এটা এটা ভোটিং এখন রাইটটা। কনস্টিটিউশনাল রাইট, ঠিক আছে। আগে লিগ্যাল রাইট ছিল। আহ, আচ্ছা স্যার। সুপ্রিম কোর্ট 2024 সালের একটা জাজমেন্টে বলেছে এটা কনস্টিটিউশনাল রাইট, ওকে। আচ্ছা স্যার। এই চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হ্যাঁ স্যার। কিভাবে নির্বাচিত হয়ে আসে গো এখন বর্তমানে? স্যার বর্তমানে 33+1 আছেন এখানে। স্যার সিনিয়র কলেজিয়াম করা হয় সেখানে। হ্যাঁ স্যার। চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস বলিনি আমি। ও আচ্ছা স্যার, চিফ ইলেকশন কমিশন। হ্যাঁ স্যার। না স্যার, ইলেকশন পদ্ধতি আমার জানা নেই স্যার, কিভাবে। ভিডিও, তোমার ফার্স্ট প্রেফারেন্স কি থাকবে? স্যার আমার ফার্স্ট প্রেফারেন্স আছে স্যার ডিএসপি স্যার, হ্যাঁ, গ্রুপ বি সার্ভিস স্যার। গ্রুপ বি, ডিএসপি। হ্যাঁ স্যার। হ্যাঁ তো স্যার। সেখানে তো অনেক ইয়ে আছে গো, ফিজিক্যাল ট্রেনিং আছে অনেক। পাহাড়ে চাপতে হবে, তারপরে মাউন্টেন ক্লাইম্বিং, 10 কিলোমিটার দৌড়াতে হবে, সেটা সহ্য করতে পারবে? ঘোড়া চাপতে হবে। হ্যাঁ স্যার, আমি মেন্টালি আপাতত, মানে মেন্টালি আমি প্রিপেয়ার্ড আছি এটার জন্য। পুলিশ সার্ভিস কেন কেন চুজ করলে? স্যার মেনলি আমি এটা বেছেছি হচ্ছে কেরিয়ার প্রজেকশনের জন্য। আর স্যার সেকেন্ডলি পুলিশ সার্ভিসটা অনেক বেশি এটা ফার্স্ট শেল্টার অফ মেনি হিউম্যান অ্যাক্টিভিটিস
তার ওর আন্ডারে পড়ে, মেনলি সেই জন্য। মেনলি তাহলে ক্যারিয়ার। হ্যাঁ স্যার, আমি অ্যাটলিস্ট জীবনে একবার আইপিএস হতে পারবো ওই হিসেবে এটা ভেবেছি। হোয়াট ইজ কগনিজেবল অফেন্স, হোয়াট ইজ নন কগনিজেবল অফেন্স? হ্যাঁ, আচ্ছা স্যার, কগনিজেবল অফেন্স হলো যেটা বেলেবল, বেল করা যায়। নন কগনিজেবল অফেন্স হচ্ছে নন বেলেবল অফেন্স যেগুলো আছে তার মধ্যে এগুলো পড়ে। কগনিজেবল অফেন্স হচ্ছে যেমন থেফট, তারপর মব লিঞ্চিং, এইগুলো। আর ইনকগনিজেবল অফেন্স হচ্ছে যেমন রেপ, মার্ডার। হোয়াট ইজ এফআইআর এন্ড হোয়াট ইজ জিডি? স্যার, জিডি হচ্ছে জেনারেল ডায়েরি, এফআইআর হচ্ছে ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট। স্যার, জিডি করা ইনভেস্টিগেশন হয় না যে কোনো, ইনফরমেশন? স্যার এটা আমাকে দেখতে হবে একবার। স্যার এফআইআর হচ্ছে, হ্যাঁ স্যার, নন কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে স্যার জিডি করা যাবে, কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে এফআইআর করা যেতে পারে। শুধু ওটাই? তুমি আর কোনো আমার, অফেন্স করোনি, তুমি কোনো অফেন্স করোনি, হুম, তুমি একটা সাধারণ নাগরিক, তোমার একটা সার্টিফিকেট হারিয়ে গেল, তুমি থানায় গিয়ে কি করবে? এফআইআর করবে না জিডি জিডি করবে? করবো স্যার, জিডি করবো স্যার। হোয়াট ইজ কমিউনিটি পুলিশিং? Sir, community policing is that creates a linkage between the public and the police and improve their relation to uh, serve the community. হোয়াট ইজ হটস্পট পুলিশিং? Sir, hotspot policing was started in Hong Kong first. Hotspot policing, it mainly mark the prone area of the criminal activities and mark that area and do their duties on that specific area. Like there is a accident prone zone, so সেখানে আরো বেশি অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, এটা হচ্ছে হটস্পট পুলিশিং এর একটা পার্ট। সিআরপিসি 144 ধারা আগে যেটা ছিল সেটা এখন কত নম্বর ধারা আর কি আপডেট? স্যার এই মুহূর্তে মনে পড়ছে না স্যার এটা। বিএনএসএস, ভারতীয় ন্যায় সংহিতা স্যার, হ্যাঁ স্যার, ভারতীয় কিন্তু ন্যায় আমার সংহিতা আর্টিকেলটা মনে পড়ছে। হ্যাঁ স্যার, এটা হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। হ্যাঁ স্যার। 144 ধারা সিআরপিসি ছিল, তো বিএনএসএস এ কত নম্বর ধারা এসেছে? স্যার এটা আমার জানা নেই স্যার। 163। ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে কেউ, সে থানায় গিয়ে অভিযোগ জানালো, কত নম্বর ধারায় তাহলে তার এটা রুজু হবে? না স্যার এটা জানা নেই আমার। রেপটা কত নম্বর ধারায় হবে? কাউকে রেপ করেছে? হ্যাঁ স্যার, এটা স্যার বিএনএস এর, স্যার ক্যান আই গেস 73? 73 মার্ডারটা? 101 ডেফিনেশন অফ মার্ডার। না স্যার 101 বা 103, আমার এই মুহূর্তে মনে পড়ছে না প্রপারলি। কি কি চেঞ্জেস এসেছে এই অ্যাক্টগুলোতে? স্যার সেডিশন অ্যাক্ট বা কিছু অ্যাক্টকে বাদ দেওয়া হয়েছে। চেঞ্জটা কবে থেকে লাগু হয়েছে? 2023 সাল থেকে স্যার। 23 তো অ্যাক্টগুলো এসেছে, লাগু হয়েছে কবে থেকে? হ্যাঁ স্যার। ও লাগু স্যার আমার জানা নেই স্যার।
24 জুলাই, 5 জুলাই, 5 জুলাই থেকে লাগু হয়েছে সম্ভবত। আচ্ছা। দেখেন তো কি কি চেঞ্জ এসেছে? স্যার বেশ কিছু ক্রাইম আগে ছিল না পুরনো ধারাতে, সেগুলো অ্যাড করা হয়েছে। আর নতুন যেমন কিছু যেমন স্যার মব লিঞ্চিং, একটা টেরোরিজম, তারপরে স্যার সাইবার ক্রাইম, এই সমস্ত অ্যাড করা হয়েছে। আগে এগুলো ছিল না। আর কিছু জিনিস বাদ গেছে, যেমন সেডিশন অ্যাক্ট, তারপরে অ্যাডাল্ট্রি, এই সবগুলো বাদ গেছে নতুন ধারাতে। মডিফাই করা হয়েছে স্যার আগের থেকে অনেকটা। এখানে ইলেকট্রনিক মিডিয়াম ইউজ করা হয়েছে, মানে ডাটা সিআরপিসি স্টোরেজ। কবে হয়েছিল? হ্যাঁ স্যার। সিআরপিসি একটা কবে হয়েছিল? 1861। আইপিসি? আইপিসি, হ্যাঁ স্যার। সিআরপিসি স্যার আমার মনে পড়ছে না এই মুহূর্তে, পরে হয়েছিল অনেকটা, এটুকু মনে আছে। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট? এটা কি নাম হলো নতুন? এটার নাম হয়েছে বিএসএ, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। অধিনিয়ম। তো এটাতে কি কি চেঞ্জ আনা হয়েছে? স্যার আমি মনে করতে পারছি না এই মুহূর্তে। ঠিক আছে, পঞ্চায়েত সমিতি 10টা স্থায়ী সমিতির নাম বলতে পারবে? হ্যাঁ স্যার, আমাদের ক্ষুদ্র শিল্প ও অচিরাচিত বিদ্যুৎ স্থায়ী সমিতি, তারপরে স্যার ওটা আগে অর্থ না সংস্থা স্যার, উন্নয়ন যোজনা ওটাকে বলবো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, প্রথমে তো ওটাই আছে 1 নম্বরে। অর্থ সংস্থা এবং উন্নয়ন তুমি স্থায়ী 4.5 সমিতি। বছর ধরে বিডিও অফিসে কাজ করছো, এখন স্থায়ী সমিতির নাম বলতে পারছো না? না স্যার, সব কটা তো মুখস্থ নেই, আমি আমারটাই শুধু মনে রেখেছি 10টার মধ্যে, মানে মুখস্থ করতে। মানে নিজের কাজটা হয়ে গেলেই হয়ে গেল না? না স্যার, সেটা নয়, আমি তুমি তো আমি ভিডিও জানি, হয়ে কিন্তু বা পুরো নামটা ডিএসপি আমি হয়ে বলতে পারবো না। তো ডিএসপি হয়ে তো শুধু নিজের রাকেটটাই গোছাবে। না স্যার, আমি সবার কাজ সম্পর্কে আইডিয়া রাখি, কিন্তু প্রত্যেকটা নাম আমার মুখস্থ নেই এই মুহূর্তে। তো তোমার যে স্থায়ী সমিতি আছে, সেই স্থায়ী সমিতিতে কি কি হয়, কি হয়? সভা মিটিং হয়, আর কি কাজ করো সেই স্থায়ী সমিতিতে গিয়ে কি করবো? তুমি তো মেম্বার স্থায়ী সমিতির, না? হ্যাঁ স্যার, আমি মেম্বার স্থায়ী সমিতির। আর স্যার আমাদের প্রতি মাসে এখন মিটিং হয়, আগে 2 মাস অন্তর হতো। এখানে যাবতীয় গোটা মাসের যে কার্যনির্বাহ, তার একটা আমাকে মানে তার একটা প্রোভাইড করতে হয়, তার একটা পুরো লিস্ট, গোটা মাসের যে কাজ হচ্ছে তার একটা, আর আগামী মাসে কি হবে তার একটা এজেন্ডা আমাকে প্রিপেয়ার করতে হয়। সেটা সভাপতি সাহেব এবং কর্মাধ্যক্ষা ম্যাডাম এরা সবাই ওটাকে পাস করেন আর কি। আচ্ছা, কি কি শিল্প আছে? তুমি তো শিল্প ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, কি কি শিল্প হ্যাঁ আছে স্যার। ওখানে? স্যার এখানে মেনলি সমস্ত ক্ষুদ্র শিল্পের মধ্যে পড়ে, যা এখানকার আছে, যেমন মাটির কিছু ক্লাস্টার আছে, মৃৎশিল্প আছে, এখানে কাঠের শিল্প আছে, উডেন ক্লাস্টার আছে। তারপরে স্যার এখানে বেশ কিছু কেন আর বেতের কাজ হয়, তো সেখানে একটা ক্লাস্টার আছে ক্লেন এবং বেতের জিনিসপত্র তৈরির। আবার এছাড়া কিছু কিছু জায়গাতে স্যার ফুড প্যাকেজিং এর কাজকর্ম হয় এখানে। এগুলোই এখানকার প্রাইমারি তো ইন্ডাস্ট্রি। নতুন কি কি শিল্প হতে পারে, কি কি সম্ভাবনা আছে তোমার মনে হয়? এত বছর তো হ্যাঁ আছো স্যার, ব্লকে, হ্যাঁ স্যার। মানে কি কি শিল্প হতে পারে? আহ, এটা খুবই সম্ভাবনাময় একটি জায়গা, শিলিগুড়ির কাছে থাকার জন্য। শিলিগুড়ির লজিস্টিক সাপোর্ট এখানে যথেষ্টই অ্যাভেলেবেল। তো এখানে আগামী দিনের সমস্ত ধরনের, যেমন কম্পিউটার বা বা যে কোনো ধরনের ম্যানুফ্যাকচারিং শিল্প এখানে আগামী দিনে গ্রো করতে পারে। তার জন্য যাবতীয় ব্যবস্থা এখানে আছে। ইনফ্রাস্ট্রাকচার একটু ভালো করতে হবে তার জন্য অবশ্যই, কারণ প্রপার আর লজিস্টিক্স এবং প্রপার ইনফ্রাস্ট্রাকচার ছাড়া সেগুলো গ্রো করবে না। আর কি শিল্প হতে পারে?
এখানে আগামী দিনে স্যার পরবর্তীকালে এখানে বিভিন্ন ধরনের ফুড প্যাকেজিং ইন্ডাস্ট্রি হতে পারে। আর এখান থেকে যেহেতু নেপালের লিঙ্ক কাছে, কাজেই নেপাল থেকে যদি কিছু র মেটেরিয়াল এনে, যেমন জুস শিল্প, বা ওখানে কমলা লেবুর প্রচুর অ্যাভেলেবিলিটি আছে নেপাল থেকে সস্তায়, সেগুলোকে এনে আমরা যদি এখানে ফুড প্যাকেজিং ইন্ডাস্ট্রি তৈরি করি, বা জুস একটা অলরেডি আছে এখানে, জুস শিল্প বা এই ধরনের শিল্প যদি তৈরি করা যায় পরবর্তীকালে, এটা খুব গ্রো করবে আগামী দিনে। তো 4.5 বছর ধরে তুমি ওখানে আছো? হ্যাঁ স্যার। তো এতদিন ধরে তো ওখানে আছো, তুমি কি ইনিশিয়েটিভ নিয়েছো? আমি তো এখানে সমস্ত ধরনের যারা ক্ষুদ্র শিল্পী আছে তাদের রাজ্য সরকারি পরিচয়পত্র এবং কেন্দ্রীয় সরকারি পরিচয়পত্র দুটোই তাদের সবার বানানো হয়ে গেছে আমার আইডিয়াতে যতটুকু আছে, যাতে তারা কেন্দ্রীয় এবং রাজ্য দুটোর আর্থিক সহায়তা পায়। এতে মুদ্রা লোনের ব্যবস্থা করে দিয়েছি আমি অনেকের। এছাড়াও এরা স্টেট গভর্নমেন্টের বেশ কিছু বেনিফিট পায় এবং পেনশন পায়, যেটা শিল্পী ভাতা নামে পরিচিত, তাও অ্যাভেলেবিলিটি করিয়ে দিচ্ছি যারা 60+ আর্টিসান আছেন তাদের জন্য। আর আমাদের বেশ কিছু বেনিফিট প্রকল্প চলছে, তার আওতায় আমি মোটামুটি 50 থেকে 70 জন মহিলাকে টেলারিং মেশিনের ব্যবস্থা করে দিয়েছি, যাতে তারা ব্যবসা করতে পারে। আচ্ছা, এটা ওই রিসেন্টলি আচ্ছা লেবার কোড, তারপরে এরকম কিছু সব একসঙ্গে চেঞ্জ হলো, এগুলো কি গো? স্যার, এই মুহূর্তে 3টে নতুন লেবার কোড আর কি লাগু হয়েছে এই নভেম্বরেই 2025-এর। কিন্তু এই লেবার কোডটা ছিল 2020 সালের, মানে এটা প্রথম এসেছিল। আর তো এতদিন ইমপ্লিমেন্ট হতে 5 বছর কেন লাগলো? আর কি কি চেঞ্জেস বিভিন্ন আনা হয়েছে, আর কি কি অপোনেন্টদের, ড্রব্যাক, কি কি অ্যালিগেশন দেখা যাচ্ছে? স্যার অ্যালিগেশন দেখা যাচ্ছে, অ্যালিগেশনটাই প্রথমে বলি। একা একটু বলো, অ্যালিগেশন প্রথমে হচ্ছে, কি বলেছি তোমাকে? প্রথমে বলেছি যে কেন আনা হয়েছে, এটা কি জিনিস। 2 নম্বর আচ্ছা হচ্ছে এতদিন কেন ইমপ্লিমেন্ট হলো না। 3 নম্বর হচ্ছে কি কি ড্রব্যাক আছে বা কি কি অ্যালিগেশন নানা তরফ থেকে আসছে, বলো আগে। স্যার 3টে লর নাম তো আমার এই মুহূর্তে মনে নেই, তবে এতদিন ইমপ্লিমেন্ট হয়নি বিরোধী হ্যাঁ, দলের। তুমি তুমি এই ডিপার্টমেন্টে এসে কাজ করছো, ইন্ডাস্ট্রিয়াল এসে, তো হ্যাঁ এখানে স্যার। তো লেবারদের নিয়েও তো মানে কি আছে, ইন্ডাস্ট্রিতে তো লেবাররাই থাকে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই মুহূর্তে আমি মনে করতে পারছি না স্যার আর কি 3টে লেবার কোড। আমি দেখে নেবো এটা অবশ্যই। স্যার এটা অ্যাকচুয়ালি বিরোধী পক্ষদের জন্য এটা ইমপ্লিমেন্ট করা যায়নি। এতে সুবিধা হচ্ছে স্যার, এতে ভবিষ্যতের সঞ্চয় এখানে অনেক বাড়ছে, জিপিএফ এবং গ্র্যাচুইটির পরিমাণ বাড়ছে এই ল অ্যাক্টিভ হলে। সারা সপ্তাহে এখানে কাজের পরিমাণ 48 ঘন্টা রাখা হয়েছে, ফলে মানে ওভার বার্ডেন হবে না এমপ্লয়ীদের জন্য বা লেবারদের জন্য। আর দ্বিতীয়ত এখানে এক্সট্রা কাজ করাতে গেলে ডবল পেমেন্ট করতে হবে ওভার টাইমের জন্য, সেটাও বলা আছে। তো এখানে মেনলি লেবারদের সুরক্ষার কথা ভাবা হয়েছে এই সবগুলোতে, তো এতে লেবাররাই সুবিধা পাবে। অসুবিধার মধ্যে বলতে গেলে স্যার, ওর ইন হ্যান্ড মানি অনেকটা কমে যাচ্ছে, যেহেতু গ্র্যাচুইটি আর জিপিএফ এর পরিমাণে বাড়ছে, সেই জন্য ইন হ্যান্ড মানি অনেকটা কমে যাবে, মানে মানি টেকেন টু দ্য হোম এই পরিমাণটা কমে যাবে লেবারদের। আর স্যার আচ্ছা, তুমি বলো, এইটুকুই। আইএমএফ, তুমি তো বললে যে কাজের সময় কমবে। হ্যাঁ ইন্টারন্যাশনাল স্যার। লেবার অর্গানাইজেশনের মত অনুযায়ী 24 ঘন্টাকে কিভাবে তারা ভাগ করেছে, যে একটা মানুষ সুস্থ সবল জীবনযাপন করার জন্য কি কি করা উচিত, কত ঘন্টা কি? সেটা এটা আমার জানা নেই স্যার। 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা ঘুম। মানে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা যাচ্ছে অন্যান্য কাজ করলো, বিশ্রাম নিল, আর 8 ঘন্টা ঘুম। আচ্ছা স্যার। ইন্ডাস্ট্রি, এই যে আমাদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন কথাটা শোনা যায় মানুষ, তো এই ফোর্থটা কি আর আগের গুলো কি ছিল?
স্যার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 48 সাল থেকে শুরু হয়েছিল। 48, তারপর 56। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন 4.0 এটা কি? গোটা ওয়ার্ল্ডে ভিত্তিতে হোক। আমাদের তো ওগুলো ইন্ডাস্ট্রিয়াল পলিসি নেওয়া হয়েছে 48, 56 শেষ কবে নেওয়া হয়েছে? স্যার 91। 91 তারপর নেওয়া হয়নি? আমি মনে করতে পারছি না স্যার এই মুহূর্তে। আর ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন 4.2টা কি? এটা আমার জানা নেই স্যার। ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন কোন সময় হয়েছে? স্যার 1956 সালে। আবার তুমি Second- নিজের সংকীর্ণতা পরিচয় দিচ্ছ, নিজের ভাবনা। তোমাকে বলছে গোটা ওয়ার্ল্ডের ভিত্তিতে বলো তুমি। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন আচ্ছা। বলেছি, আমি তো ইন্ডিয়ার ক্ষেত্রে বলিনি। ও না স্যার, এটা আমার জানা নেই স্যার। ওকে, ঠিক আছে সৈকত, হ্যাঁ স্যার। তুমি বলো, তোমার সেকেন্ড প্রিফারেন্স তো এক্সিকিউটিভ। হ্যাঁ স্যার। তো ভিডিও কি কাজ করে গো? তুমি তো ব্লকে আছো কয়েক বছর ধরে, ভিডিও কি কাজ করে? স্যার ভিডিও ডেভেলপমেন্টাল কাজ করে। সে বিভিন্ন ধরনের যা প্রজেক্ট আছে সেগুলোর ইমপ্লিমেন্টেশনের কাজ করে। তারপরে ভিডিও আমাদের ইলেকশনের ক্ষেত্রে কখনো রিটার্নিং অফিসার, কখনো ইআরও হিসেবে কাজ করে, কখনো এইআরও হিসেবে কাজ করে। তারপরে বিডিওর পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ হেড হচ্ছেন বিডিও। তারপরে স্যার বিডিও লোকাল ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করে। বিভিন্ন ধরনের ইনকোয়েস্টের সময় উনি যান, ভিজিট করেন। আচ্ছা, আচ্ছা তুমি তুমি ধরো ইয়ে হয়ে গেছে, ডিওএসপি হয়ে গেছে, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। তো এবার তোমাকে কোথাও এক জায়গায় একটা অনিচ্ছাকৃত ভাবে একটা কাস্টোডিয়াল ডেথ হয়ে গেছে একটা থানায়। তো সেই থানাটা পাবলিক, সেই লোকাল পাবলিক খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে, তারা সেই থানাটা জ্বালিয়ে দিবে এরকম সব এরকম পরিস্থিতি। তো সেখানে কোনো কেউ নেই, পুলিশের কেউ নেই উপস্থিত, মানে জাস্ট জ্বালিয়ে দিবে এরকম পরিস্থিতি। সেই সময়ে তোমাকে ওখানে পাঠানো হলো যে তুমি যদি কিছু করতে পারো, তাহলে তুমি কিভাবে তাদের ই করবে? স্যার আমি প্রথমে তাদের যে লিডার, তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে তারা আলোচনায় আসতে চায় কিনা তাদের সাথে। যদি ভার্বালি না হয় তাহলে স্যার আমি চেষ্টা করব যে লাঠিচার্জটা একদম শেষে করার। হ্যাঁ, যদি মারাত্মক আকার নেয় তাহলে সে ক্ষেত্রে লাঠিচার্জ এবং নন লিথাল ওয়েপেন ইউজ করা যেতে পারে, সেটা একদম শেষে। প্রথমে আমি ভার্বাল কমিউনিকেশনের চেষ্টা করব তাদের সাথে, যদি তারা কথা বলতে রাজি হয়। ঠিক আছে সৈকত, তুমি এবার বলো, প্রিয়াম্বেলটা বলতে পারবে? প্রিয়াম্বেলটা স্যার মুখস্থটা এই মুহূর্তে নেই আমার, আমাকে দেখতে হবে একটু। ঠিক আছে, তুমি মুখস্থ করে নিও। তুমি বলো, লিবার্টি ওয়ার্ডটা কোথায় থেকে নেওয়া হয়েছে? স্যার ফ্রান্স থেকে স্যার। ফ্রান্সের কি? স্ট্যাচু অফ লিবার্টি থেকে। ফ্রান্সের ও ফ্রান্সের, স্ট্যাচু অফ ফ্রান্স লিবার্টি? না না, মানে স্যার ওই ফ্রান্স ফরাসি আন্দোলন থেকে নেওয়া হয়েছিল। ফরাসি বিপ্লব কবে হয়েছিল? ফরাসি বিপ্লব স্যার স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না স্যার। 1789। জাস্টিসটা কোথা থেকে নেওয়া হয়েছিল? জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল।
স্যার ক্যান আই টেক এ গেস? হ্যাঁ, ইউএসএ। না রং। স্যার সেটা না। ইউএসএ স্যার, তৎকালীন ইউএসএ স্যার। ওকে, আচ্ছা স্যার। প্রিভেন্টিভ ডিটেনশন কি? স্যার প্রিভেন্টিভ ডিটেনশন হচ্ছে স্যার যদি কোনো কেউ পরবর্তীকালে দেখা যায় দাঙ্গার সম্ভাবনা আছে, তো সেই ক্ষেত্রে আগে থেকে কিছু মেজার্স নেওয়া যেতে পারে। ইউএপি এর আন্ডারে প্রিভেন্টিভ ডিটেনশন করা যেতে পারে। কতদিন আটকে আনলফুল রাখতে পারে? স্যার প্রিভেন্টিভ ডিটেনশনে স্যার এটা আমার জানা নেই কতদিন আটকে রাখতে পারে। জানতে হবে। ডবল জিওপার্টি কি? প্রিভেন্টিভ স্যার ডিটেনশনের কত নম্বর আর্টিকেলে উল্লেখ আছে? 21 আর্টিকেল 21। 21। তাহলে লাইফ অফ পার্সোনাল লিবার্টি ওটা কোথায় গেল? স্যার লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টিটাই 21-এ আছে স্যার। তারপরে হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন তারপরেই হচ্ছে স্যার এডুকেশন, তারপরে হচ্ছে 22 হচ্ছে নম্বর আর্টিকেল। 22 নম্বর আর্টিকেল। তো ডবল কি আছে? ডবল জিও পার্টি হচ্ছে স্যার সেম একই ব্যক্তিকে একই দোষের জন্য দুবার পানিশমেন্ট করা যাবে না। কত নম্বর আর্টিকেলে আছে এটা? স্যার ডাবল জিও পার্টিও স্যার স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না, 21 বা 22 কিছু একটা হবে স্যার, আমি ঠিক বলতে পারবো, মনে পড়ছে না। আর্টিকেল 20 সাব+2। ও আচ্ছা স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে সরকার, তোমার ইন্টারভিউ ওভার। তোমার যেটা রিভিউটা দিচ্ছি সেটা শোনো মন দিয়ে। হ্যাঁ স্যার। তুমি সিআরপিসি, আইপিসি আর তারপরে এভিডেন্স অ্যাক্ট, এইগুলো নতুন নতুন কি নাম হয়েছে আর এগুলো কবে কবে চালু হয়েছিল, নতুন কবে চালু হয়েছে এফেক্ট, ঠিক আছে, আর কি কি চেঞ্জ হয়েছে এগুলো তোমার জানতে হবে। ভারতের সাক্ষ্য অধিনিয়মে যেরকম চেঞ্জ হয়েছে যে এখন সার্চ এন্ড সিজার করতে গেলে তোমাকে ভিডিও করতে হয়। তো সেরকমই কি কি চেঞ্জ এসেছে, তো সেগুলো তোমাকে জানতে হবে। তার সঙ্গে সঙ্গে পুলিশ রিলেটেড যেগুলো তো আছে সেগুলো তো আরেকটু তুমি জেনে নেবে, এই যে এফআইআর, তারপরে জিডি ডিফারেন্স কি, বা এফআইআরটা কি তোমার ফুল ফর্মটা আসছে না। এর সঙ্গে সঙ্গে তুমি যে হুগলির, যেহেতু এই জুট মিলেরটা আসবে, জুট মিলের প্রসঙ্গ আসবে। আর উত্তরপাড়া তো আরো শিল্প ছিল, কারখানা ছিল না উত্তরপাড়াতে স্যার এই মুহূর্তে কোনো চাষাবাদ তো হয় না উত্তরপাড়াতে। এই মুহূর্তে নেই, কিন্তু হিন্দুস্তান মোটর কোথায় ছিল? হ্যাঁ ওটা হিন্দ মোটরে। হ্যাঁ স্যার। হ্যাঁ, হিন্দ মোটর কোথায় ছিল? তো সেটা বললে না। ওটা তো তো স্যার সেটা কেন, উত্তরপাড়ায় পড়ছে না, ওই জন্য। সেটা সেটা কেন বন্ধ হয়ে গেছে? সেটা কেন বন্ধ হয়ে গেছে? আর যে এই তারপরে যে লাল ট্যাক্সি, হলুদ ট্যাক্সির কথা চলে আসতে পারে সেই প্রসঙ্গে, ঠিক আছে। হ্যাঁ স্যার। আর নকশালবাড়ি যেহেতু এই যে নকশাল, এই সম্পর্কে আর জানি না, তোমার